হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে যারাই আমাদের ক্লাসটা করছো, তোমাদের সবাইকে আজকে আমাদের যে কি দেখতে পাচ্ছ বলো, পদার্থের অবস্থা ও চাপ এবং আমাদের লেকচার 1। তো আজকে আমরা হচ্ছে আমাদের যে ফিজিক্সের পঞ্চম অধ্যায় আছে তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ, তো এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। আমাদের গ্রুপে যেহেতু কোর্সে তোমরা যারা আছো তোমাদের সম্ভবত পরীক্ষা হবে ঈদের পরেই, মোটামুটি সামনে যেহেতু ঈদ আছে, তো শিওর থাকো ঈদের পরে তোমাদের একটা পরীক্ষা হচ্ছে স্কুলে। তো স্কুলের পরীক্ষায় সম্ভবত এটা আছে, মানে গ্রুপে আমাকে 3-4 জন জানালে যে ভাই আমাদের এই অধ্যায়টা আছে, তো এই অধ্যায়টা শেষ করার জন্য। তো যার জন্য আমাদের কাজ ক্ষমতা শেষ হয়ে গেছে। কাজ ক্ষমতা শক্তির সম্ভবত আর একটা সলভ ক্লাস মতো নেওয়া বাকি আছে, তো ওইটা নিলে কাজ ক্ষমতা শক্তি শেষ। তো আমরা আজকে এটা শুরু করতেছি এবং তোমাদের টাইম দিচ্ছি, তোমরা এটা শেষ করো। কাজ ক্ষমতা শক্তি আরও কিছু শিখো, তোমরা প্র্যাকটিস করো। সব মিলে যে প্রবলেমগুলো পাবা ওইটা আমাকে দিবা গ্রুপে, দেন ওইটা তারপর একটা সলভ ক্লাস নেবো, ঠিক আছে? তো এটা শুরু করা যাক। আচ্ছা, তো এই অধ্যায়টা মোটামুটি যতগুলো অধ্যায় আছে ফিজিক্সের, এ অধ্যায়টা একটু বড়, মানে বড় বলতে কি একটু টপিক বেশি, ঠিক আছে? মানে অন্য অধ্যায়টা তো 2-3টা টপিকে শেষ, বাট এখানে প্রায় আছে 7-8টা মতো টপিক আছে, বাট টপিকগুলো খুব ইজি। এখানে মানে পেইনের কিছু নাই যে ভাই কঠিন কঠিন কিছু না। ওকে, ইজি এবং পড়ে মজা পাবা। ওকে, তো আজকে আমরা খুব বেশি বড় মানে ক্লাসগুলো বড় করবো না, ঠিক আছে? ছোট ছোট ক্লাস থাকবে। এবং দেখো আজকে হচ্ছে কি চাপ, ঘনত্ব, তরলের ভেতরের চাপ এবং প্লবতা, এই 4টা জিনিস আলোচনা করব। এবং এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্লবতা, ঠিক আছে? মানে এখান থেকে সিকিউতে, সিকিউর জন্য এখান থেকে একটা পাবাই মাস্ট, শিওর থাকো। ওকে, এমসিকিউ তো থাকলো, বাট সিকিউতে এখান থেকে একটা পাবাই। ওকে, আচ্ছা, তো প্লবতা শুরু করি। সরি, প্লবতা কাছে নেই, আমরা চাপ থেকে শুরু করি, প্লবতা তো পরে যাব। চাপ কি জিনিস বলো তো? বলো, চাপ কাকে বলে? ধরো এই একটা জিনিসের পরে আমি এই যে বল দিচ্ছি, ধরো এই একটা মার্কার, এরপরে আমি একটা বল দিচ্ছি, এটাই মানে কি আমরা চাপ দিচ্ছি না? তো সায়েন্সের ব্যাপারে চাপের একটা সংখ্যা আছে, ঠিক আছে? তাকে সংখ্যাটা আমরা একটু লিখি, তারপর আমরা ব্যাখ্যা করবো, ঠিক আছে? ধরো চাপ, কোনো কি লিখলাম, বস্তুর একক ক্ষেত্রফলের উপর উপর প্রযুক্ত, কি বলো প্রযুক্ত কি হবে? আচ্ছা, প্রযুক্ত নয়, আমরা আরেকটা কথা এখানে একটু সুন্দর ভাষায় লিখতে পারি, ঠিক আছে? উপর লম্বভাবে, লম্বভাবে ক্রিয়ারত। কারণ এটা কতে আসতে পারে যে চাপ কাকে বলে, তার জন্য ওটা লিখে যাচ্ছে সংখ্যাটা। ক্রিয়ারত অথবা প্রযুক্ত বলকে, কি পদ দিলাম আমি, চাপ বলে। ওকে, সংখ্যাটাকে একটু দেখো ভালো করে, খেয়াল করো। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়ারত বা প্রযুক্ত বলকে চাপ বলে। এখানে কি কি টপিক দেওয়া আছে দেখো তো। কোন বস্তুর উপর একক ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? ক্ষেত্রফলকে প্রকাশ করি হচ্ছে বড় হাতের এ দিয়ে। ওকে, উপর লম্বভাবে, লম্বভাবে মানে কি, যে এইভাবে একদম এই বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? লম্ব মানে কি, ধরো একটা বস্তু এর উপর একদম এইভাবে একটু সোজা, ঠিক আছে? লম্বভাবে ক্রিয়ারত প্রযুক্ত বলকে, প্রযুক্ত বল মানে কি এফ। ওকে, প্রযুক্ত বলকে আমরা কি চাপ বলি, এবং চাপকে প্রকাশ করা হয় পি দিয়ে। মনে থাকে জানি চাপকে হচ্ছে আমরা পি দিয়ে প্রকাশ করি। এখন এইখানে তো চিন্তা করি, ধরো কি, ধরো এই একটা বস্তু। ওকে, একটা বস্তু, কোনো বস্তুর একক ক্ষেত্রফল, ধরো এইটার ক্ষেত্রফল আমরা ধরলাম, এই ক্ষেত্রফলের একটা বস্তু, ক্লিয়ার? মানে এই টোটাল আয়তন, মানে এই যে টোটাল ব্যাপারটা, বস্তুটা আছে এই ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, লম্বভাবে ক্রিয়াতে প্রযুক্ত বল, ধরো এর উপর একটা বল কাজ করতেছে, এই যে, বা তুমি এবার একটা চাপ দিচ্ছ, ঠিক আছে? ধরো একটা বস্তু তুমি চাপ দিচ্ছ, প্রেশার দিচ্ছ, ঠিক আছে? ক্রিয়াতে একটা কি বল দিচ্ছ তুমি। ওকে, ক্রিয়াত বলকে চাপ বলে। এখন সূত্র যদি আমরা আসি যে চাপ পি সমান সমান কি, একক ক্ষেত্রফলের উপর, আচ্ছা একক ক্ষেত্রফল লিখলাম, ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়ারত প্রযুক্ত বলকে, এই ক্ষেত্রফলের উপর যে বলটা কাজ করবে এফ, এটাকে আছে কি আমরা চাপ বলতে পারি, ঠিক আছে? চাপ সমান কি, পি সমান এফ বাই এ, এটা কিন্তু চাপের সূত্র। ওকে, মনে থাকে শুনুন, অর্থাৎ চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল। ক্লিয়ার? ইজি কিন্তু। তো ধরো তোমাকে আমি একটা জিনিস বললাম যে ক্ষেত্রফলটাকে কি বললাম, মিটার স্কোয়ার না? মিটার স্কোয়ার। আর এই এফ কে আমরা প্রকাশ করি কি, নিউটন দিয়ে না? তাহলে চাপের একক কি, চাপের মানে চাপের এককটা কি হবে? তাহলে কি ভুল বললাম?
না না সরি, ক্ষেত্রফলকে তো মিটার স্কোয়ার না, মিটার স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্রফল সমান কি, ধরো দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইটা একটা মিটার, এইটা একটা মিটার, অর্থাৎ কি মিটার স্কোয়ার। তো চাপের একক কি হলে কি লিখতে পারি বলো? চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। অথবা অথবা এইটাকে আমরা প্যাসকেল লিখতে পারি। এই যে প্যাসকেলকে ছোট করে পি আকারে লিখা হয়, ঠিক আছে? প্যাসকেল কি, এইটা প্যাসকেল। যদি চাপের একক নিউটন মিটার স্কোয়ার রাখো তাহলে হবে, বাট তুমি যদি প্যাসকেল লেখো তাহলে ঠিক আছে। ওকে, পেইন নেই, এটা মনে রাখতে হবে। এবং এই চাপটার কি দেখো কোনো কি দিক প্রয়োজন হচ্ছে বলো তো? মানে দিকও আছে মানও আছে এমন কোনো কিছু না। চাপ তুমি একটা মান পাবা, ধরো কি তুমি এর উপর একটা বল দিচ্ছ, ভাগ করে তুমি একটা মান পাবা না? ধরো ক্ষেত্রফলটা ধরো তুমি চিন্তা করো 10, ঠিক আছে, এবং তুমি বল দিচ্ছ ধরো 100। ওকে, এত মিটার স্কোয়ার একটা ক্ষেত্রফলে তুমি 100 নিউটন বল দিচ্ছ, তুমি পাবা কত? 10 প্যাসকেল। চাপ পাবা কি 10 প্যাসকেল, তাই তো? এই চাপটার কি কোনো নির্দিষ্ট দিক আছে? তুমি কোন দিকে দিতে হবে এর তো কোনো প্রয়োজন নেই, তুমি যে কোনো দিতে পারো। তুমি চাইলে এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো। তো কি এর কোনো নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ কি চাপটা কি একটা স্কেলার রাশি। ওকে, যার মান আছে কিন্তু দিক নেই, অর্থাৎ চাপ একটা স্কেলার রাশি। ক্লিয়ার? বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস, মাত্রাটা তোমরা একটু লিখে রাখো। চাপের মাত্রা এটা কি হবে বলো? এটা জাস্ট একটু মুখস্থ রাখো। এমএল ইনভার্স ওয়ান, টি ইনভার্স ওয়ান, টি ইনভার্স ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে কি মাত্রা। বুঝা গেছে? তো চাপ জিনিসটা তো ক্লিয়ার। অর্থাৎ আবার একটু বোঝা করো, মানে এই সূত্রটা কিন্তু দেখো সংজ্ঞা থেকে সূত্র চলে আসে। আবার তুমি চাইলে কি এই সূত্র থেকেও সংজ্ঞা লিখতে পারো, আবার সংজ্ঞা থেকে সূত্র লিখতে পারো। কেমন দেখো, তুমি চিন্তা করো, তুমি ধর সূত্র মনে আছে পরীক্ষার আগে তোমার, মানে পরীক্ষার হলে বলছে চাপ কাকে বলে লিখতে, তোমার সংজ্ঞা মনে নাই, তুমি কি করতে পারবা দেখো? সূত্র যদি মনে থাকে পি সমান এফ বাই এ, এই সূত্র তোমার মনে আছে, এখন এখান থেকে তোমার কি সংজ্ঞা বানাতে হবে। এখন তুমি কি করতে পারবা দেখো, তুমি এখানে বলবা যে ঠিক আছে কি ছিল, একক ক্ষেত্রফল, ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। ওকে, তুমি তো চিন্তা করো চাপটা কি, অবস্থা একটা বস্তুর পরে হবে, তো তুমি লিখতে পারো যে কি একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর, না একটি বস্তুর একক ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা সম্পূর্ণ একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ধরো এই একটা বস্তু, ঠিক আছে, এর ক্ষেত্রফল তো এত বড় হতে পারে, এত বড় একটা ক্ষেত্রফল হতে পারে, এখন তুমি চাপ দিচ্ছ তো এমন জায়গা, ঠিক আছে, তাহলে কি এই ক্ষেত্রফলটা ধরো তুমি এতটুকু ক্ষেত্রফল ধরলে, তো এইটা হচ্ছে একক ক্ষেত্রফল। ধরো এটার টোটাল যদি 5 হয়, টোটাল যদি 5 হয়, এতটুকু ধরো 1, ঠিক আছে, ধরো এটা টোটাল 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এই পুরো বস্তুটা, বাট এতটুকু হচ্ছে 1। এইটাই হচ্ছে একক ক্ষেত্রফল, যে এর উপরে যতটুকু তুমি বল দিচ্ছ এটাই হচ্ছে চাপ হবে। ক্লিয়ার? তো এখান থেকে তুমি নর্মালি কিন্তু চলে আসতে পারবা যে কি একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা আমরা প্রয়োগ করতেছি, লম্বভাবে প্রয়োগকৃত বলকে চাপ বলে। ক্লিয়ার? আশা করি সহজ। ওকে, আচ্ছা তাহলে চাপটা আমরা মুছি। এই যে ভিডিওটা পজ করে অবশ্যই কিন্তু এই সূত্রগুলা এবং এই যে সংজ্ঞাটা এটা কিন্তু লিখে নিবা তোমরা। ওকে, কি হলো উঠে না কেন? আচ্ছা, তোমাদের চাপ মোটামুটি ক্লিয়ার। ওকে, এবার আসবো আমরা কি ঘনত্ব। আচ্ছা, ঘনত্বের ক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে, ঘনত্ব কাকে বলে তুমি আমরা একটু চিন্তা করো তো, ঘনত্ব জিনিসটা কি বোঝো তুমি? আচ্ছা, ধরো কি একটা বেলুন, ঠিক আছে, নর্মালি চিন্তা করো একটা বেলুন আর একটা ফুটবল। ওকে, তুমি দেখ তোমার তুমি একটা আঁকাই, এই ধরো একটা কি ফুটবল। ওকে, এই একটা তুমি বেলুন, একটা বেলুন, একটা ফুটবল, কোনটার ঘনত্ব বেশি তুমি কি বলবা বলো? এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঘনত্ব সেম। কারণ কি এটাও ফাঁকা ভিতরে, এটার ভিতরে ফাঁকা, তাই না? ঘনত্ব তুমি মোটামুটি সেম বলতে পারো। এখন এই ফুটবলের জায়গায় তুমি একটা লোহার গোলক আছে না, তোমার স্কুলে দেখবা যে গোলক নিক্ষেপ করে না স্পোর্টসের সময়, এটা কি লোহা সম্পূর্ণ কি ভরা থাকে না? এখানে তুমি চিন্তা করো একটা লোহার গোলক। ওকে, আর এটা চিন্তা করো তুমি বেলুন, আর তোমার আয়তন সেম, দুটোই সেম, মানে একই,
বড় একই, ঠিক আছে, বেলুনটা যত এই গোলকটা সেম সাইজের, বাট এটার কি ওজন বেশি না? অর্থাৎ এইটার যে এম এইটার থেকে বেশি না, তাই না? এইটার যে ভরটা, এই ভর থেকে এর ভর বেশি না? কিন্তু এটা যেহেতু ভর বেশি, অর্থাৎ কি এটার ঘনত্ব বেশি। তুমি তো সিম্পলি বুঝতে পারছো ঘনত্ব তাহলে কি, কারণ এটার ভিতরে বেশি জিনিসপত্র রয়েছে, এটার বেশি লোহা রয়েছে, এটার ঘনত্ব বেশি এবং এটার ভিতরে কিছু ফাঁকা, এটার ঘনত্ব কম। এটা তো মোটামুটি আমরা বুঝি, তাই না, ঘনত্ব জিনিসটা। এখন ফিজিক্সের ভাষায় এটা কেমন হবে সেটা জানতে চিন্তা করি। দেখো তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো, ঠিক আছে। বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে লিখি। তার একটা জিনিস বলে, এই যে আমি যেগুলো পড়াচ্ছি না, দেখতেছি বারবার নিচে দেখতেছি, মানে এটা সেম একটা নোট করা থাকে, ঠিক আছে। নোট করা থাকলে কি হয়, দেখো আমি যখন ক্লাস নিতে আসতেছি আমার মোটামুটি একটা প্রিপারেশন থাকে যে না আমি এই ক্লাসে যাই এই টপিকগুলো বুঝাবো, ওকে। তখন আমি নোট করে নিচ্ছি, ব্যাপারটা কি কোনো জিনিস কিন্তু আমার স্কিপ হবে না। হয়তো আমি একটা টপিক হইতে পারি আমি নর্মালি বোঝাচ্ছি, বোঝাতে মাথা থেকে চলে গেছে, হইতে পারে না। তো আমার যদি এটা নোটে লেখা থাকে তাহলে কি হবে, যে আমার যদি এটা নোটে লেখা থাকে তাহলে কি হবে, বাট আমি বলবো না, ওকে। কিন্তু তোমাদের লাভ, এমন না যে আমি পারি না, সেটা না, পারি ঠিক, এবার হয়তো একটা পড়াতে পড়তে আমি কোনো একটা বাদ পড়ে যেতে পারে, সেজন্য আমি নোট করে রাখি, ক্লিয়ার। আচ্ছা, বস্তুর একক আয়তনের, বস্তুর একক আয়তনের ভরকে ভরকে তার বা ওই বস্তুর উপাদানের ঘনত্ব বলে। এবার ভাই এটা কেমন দেখো, তো সেম ভাবে ধরো এই একটা আয়তনের বস্তু, ঠিক আছে, একক একটা আয়তনের, ধরো এটা একটা ইট, তার উপাদানের ভিতরে, ইটের ভিতরে কি মাটি আছে না, তার উপাদানের যে মোট ভর, এই সম্পূর্ণ জিনিসের যে একটা ভর আছে না, ধরো 1 কেজি তুললো, ঠিক আছে। এই যে ভরটা এটাকে আসলে তার উপাদানের ঘনত্ব করে, অবশ্যই কি একটা নির্দিষ্ট আয়তন আছে তার ভি, ঠিক আছে। আচ্ছা সরি আমার একটু লাইনটা কেটে গেছিল, ঠিক আছে। তো ধরো একটা নির্দিষ্ট আয়তন আছে এই ইটটার এবং এর একটা ভর আছে 1 কেজি, ওকে। ঘনত্বের সময় কি, ঘনত্বের সময় মনে রাখবে ঘনত্বটাকে প্রকাশ করা হচ্ছে রো দিয়ে, মানে রোটা কেমন লিখে জানো, এই যে এই ক্লিয়ার, এই যে এইভাবে লেখে, ঠিক আছে। তো আমরা রো সমান সমান কি লিখতে পারি, একটু মুছে ফেলি, যেহেতু এটা সুন্দর হয়েছে তাহলে এটা থাকবে, ওকে ক্লিয়ার। আচ্ছা ঘনত্ব সমান সমান আমরা লিখতে পারতেছি কি, একটা আয়তনের উপর যতটুকু ভর থাকতেছে, তাই না, মানে বোঝো একটা ইট, এর একটা আয়তন আছে এবং এই আয়তনের ভিতরে যতটুকু ভর আছে একটা নির্দিষ্ট এম আছে, তাই তো। আচ্ছা, এইভাবে না আমরা একটু অন্যভাবে লিখি, ধরো ওখানে আমরা ডিটেলস লিখি, ধরো একটা ভি আয়তনের, ভি আয়তনের ভি আয়তনের ভর, ওকে। ভি আয়তনের ভর হচ্ছে এম, ক্লিয়ার। এই যে টোটাল একটা ইট, হ্যাঁ, এই একটা ভি আছে, এর ভর আমরা জানি না, বাট ধরে নিলাম এম, ভরকে যত এম দিয়ে প্রকাশ করে ধরলাম একটা এম, এবং এটা ভি আয়তন একটা বস্তু, ঠিক আছে। অর্থাৎ সবসময় কি এই যে একক আয়তন বলছে না, তাহলে একক আয়তনে ভর সমান সমান কি এম বাই ভি। তো এটাকে কি আমরা ঘনত্ব বলতেছি, তো রো সমান সমান বলতে পারি এম বাই ভি, ক্লিয়ার। রো সমান সমান তাহলে আমরা কি এম বাই ভি বলতে পারতেছি, বোঝা গেছে ঘনত্ব জিনিসটা কি, মানে ঘনত্ব সূত্র হচ্ছে এইটা। এখন তুমি নর্মাল চিন্তা করো এই এম এর জায়গায় একটা এম এর মান দেওয়া আছে, ধরো কত 50 কেজি, ক্লিয়ার। তার আগে আমরা একটু এককটা লিখে দিই, এককটা কোথায় লিখে, এখানে লিখে দেখো একক কেজির ক্ষেত্রে এমটাকে কেজিতে প্রকাশ করা হবে সবসময়, তাহলে এম এর মান জন্য আমরা কি পাবো, উপরে কেজি পাচ্ছি, এই যে উপরে পাচ্ছি কেজি, মানে এটা কি আয়তন, আয়তনকে কি দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 3টা মিটার, অর্থাৎ মিটার কিউব। তো আয়তনকে প্রকাশ করা হয়েছে মিটার কিউবতে। এখন এই আয়তনটা নিচেই আছে না, নিচে থেকে যখন আমরা উপরে নিয়ে যাবো তাহলে কি এটা ইউনিভার্স, ঠিক আছে। তো ঘনত্বের একটা কিন্তু কেজি আর মিটার কিউব, অথবা এটা কেজিতে আছে, কেজির জায়গায় যদি তুমি একটা তুমি গ্রামে রাখো, ঠিক আছে, হইতেই পারে। আমি কেজিতে না রেখে তুমি চিন্তা করলে 50 কেজি না, তুমি 500 গ্রাম বলতে পারো, কিন্তু ওই গ্রামের ক্ষেত্রে এটা চলে আসছে সিসি। এখন প্রথমে সিসিতে কি বোঝায়, সিতে বোঝা যাচ্ছে সেন্টিমিটার কিউব। কিউব বলতে এই যে কিউবটা তো আমরা বুঝি যে 3টা, ঠিক আছে। তো গ্রাম পার সিসিও বলতে পারি, আবার কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব আমরা বলতে পারি, বাট সবসময় প্রেফার করবো হচ্ছে কেজি পার মিটার কিউব। আমরা যখন ম্যাথ করবো তখন তুমি সবসময় চিন্তা মানে চেষ্টা করো যদি গ্রাম দেওয়া থাকে সেটাকে কেজিতে নিয়ে যাবা, ওকে। কেমন করতে হয় সেটা আমরা যখন ম্যাথ করবো আমি দেখাই দিব কীভাবে চেঞ্জ করতে হয়, ওকে।
এখন নর্মালি তুমি চিন্তা করো, তোর একটা ভর দেওয়া আছে বস্তুর 50 কেজি, আয়তনটা আমরা ধরলাম হচ্ছে ধরো 5 মিটার কিউব। এটার ঘনত্ব কত হবে? সেম সূত্র থেকে মান বসে, এম এর মান 50/5, কত হয়? 10। এবং কি বলছি আমরা, এই যে এককটা কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। বুঝা গেছে ঘনত্ব কিভাবে বের করতে হয়? এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তোমাদের দেখবা বইতে একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, মানে বিভিন্ন বস্তুর ঘনত্বটা, মানে এক এক ক্ষেত্রে এক এক বস্তুর কিন্তু এক এক রকম ঘনত্ব হতে পারে, সেখান থেকে কিছু কিছু মুখস্থ করা লাগে। বিশেষ করে পানির যে ঘনত্বটা, সব মনে রাখবে, পানির ক্ষেত্রে ঘনত্বটা কিন্তু ফিক্সড। পানির এই ঘনত্বটা সবসময় কিন্তু 1000 কেজি পার মিটার কিউব, এইটা কিন্তু ফিক্সড, নোট করে রাখো। মানে তোমরা যখন ম্যাথ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে পানির ঘনত্বটা লাগবে, এর পাশাপাশি কিছু কিছু লাগে, যেমন গ্লিসারিনের লাগে, দেন পারদের ঘনত্ব লাগে। তো এইগুলো বই দিয়ে দেখবে একটা শখ দেওয়া আছে, বাট আমাদের গ্রুপে আছে, আমি গ্রুপে শখটা দিয়ে দিব, ঠিক আছে? এবং এখানে আমি মার্ক করে দিব যে কী কী লাগে। ওকে, মানে কোনগুলো মুখস্থ করার প্রয়োজন সেগুলো আমি গ্রুপে একটা ছবি দিয়ে দিব, এখান থেকে মুখস্থ করে নেওয়া মাস্ট, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে ঘনত্ব ব্যাপারটা, আশা করি বোঝা গেছে, তাই না? আচ্ছা, এর এককটা লিখতে হবে, মাত্রাটা লিখে রেখি। মাত্রাটা কিন্তু ইজি, দেখো তো মাত্রাটা কি হইতে পারে? কেজি। কেজি মানে কি? ভর। ভরটাকে আমরা মেইনলি কি মিটারতে প্রকাশ করতে পারি, এম দিয়ে। আচ্ছা, এবং মিটার কিউব, মিটার মানে এটাকে লেন্থ না, লেন্থ, তো লেন্থের ক্ষেত্রে এল, এই যে এল, এবং কিউব ছিল এই যে, তো এটার মাত্রা কিন্তু এটা, বোঝা গেছে? তো ঘনত্ব টপিকটা আই থিঙ্ক ঘনত্ব ক্লিয়ার। আচ্ছা, ঘনত্বের কিছু ব্যবহার আসতে পারে, যে ঘনত্বের ব্যবহারটা কেমন কি, দেখো নর্মালি আমরা যদি পুকুরের পানির কথা চিন্তা করি, দেখো আমরা যখন গরমকালে, বিশেষ করে যারা গ্রামে থাকো বা সুইমিং পুলের ক্ষেত্রে যারা আছে, তো ওইখানে যখন রোদ্র পড়ে তখন কি হয়, যে উপরের পানিটা কিন্তু গরম থাকে, বাট নিচের পানিটা থাকে কি ঠান্ডা, তাই না? মানে এটা কেন হয়? এক্ষেত্রে যখন নর্মালি যখন তাপ পড়তেছে তখন কি বস্তুর ভিতরে কি যে আন্তঃআণবিক যে শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি বস্তুগুলো বেশি ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করার ফলে কি জিনিসটা হালকা হয়ে যাচ্ছে, তাই তো? আর যখন হালকা হচ্ছে তখন হচ্ছে যে মেইন যে ব্যাপারটা, যে বস্তু হালকা হলে কি ওই হালকাটুকু কিন্তু উপরে থাকতেছে, তাই না? মানে উপরে তার নর্মালটা চিন্তা করো, ধরো ধরো এই একটা পুকুর, ওকে, ধরো এতটুকু পানি আছে, ওকে, এতটুকু চিন্তা করো তোমার গরম, এই এতটুকু এরিয়া তোমার পানি গরম আছে, বাট বাকিটুকু কি ঠান্ডা, এতটুকু গরম, এতটুকু ঠান্ডা। এখন কারণ কি, যখন ওইখান থেকে উপর সূর্য পড়তেছে, হ্যাঁ, এই সূর্যের আলো যখন এখানে পড়তেছে তখন কি আছে, উপরটুকু গরম থাকতেছে, এখানে এই গরম হওয়ার পরে কি পানি কিন্তু হালকা হয়ে যাচ্ছে, তাই না? পানি যখন গরম হচ্ছে, কারণ কি যে অণুগুলো ছোটাছুটি বেশি করতেছে, বেশি মুভ করতেছে, তার কারণে জিনিসটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, হালকা হওয়ার কারণে এটা উপরে থাকতেছে। আর উপরে পানি থেকে কিন্তু বেশি কি পড়তেছে বলো, বেশি রোদ পড়তেছে, তো ওইটুকুই শুধু গরম হচ্ছে বারবার। নিচের পানিটুকু যেহেতু ভারী, যেখানে যেহেতু ঠান্ডা রয়েছে, তার মানে কি এখানে কোনো রোদ্র পৌঁছাচ্ছে না, ওইটুকুন কি ভারী হওয়ার কারণে নিচেই পড়ে থাকতেছে, তাই না? এমনি কি ভারী জিনিস নিচে থাকে, হালকা জিনিস উপরে থাকে, তো এই কারণে কিন্তু এই কাহিনীটা হয়। এবং এই সেম ভাবে আরেকটা জিনিস চিন্তা করি, আমরা যখন পাতিলে, এগুলো একটু মুছে ফেলি, এগুলো নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন ওই যে হাঁড়িতে পানি টানি গরম করি না, ধরো একটা হাঁড়িতে ধরো এই একটা তুমি সামহাও পানি গরম করতেছো, এতটুকু পানি আছে, তাই না? ধরো এখান থেকে ফ্লেম যাচ্ছে, ভালো হলো না, বুঝো, মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে? এখন যখন আগুন জ্বলতেছে, তাপটা কোথায় যাচ্ছে বলো? প্রথমে কি হাঁড়িটা গরম হচ্ছে, তাই না? নিচেটা গরমের কারণে পর কি এই তাপটা যাচ্ছে এইখানটায়, ধরো এতটুকু তখন গরম হয়ে গেছে, হ্যাঁ, তাপ দিচ্ছ, তুমি ধরো 1 মিনিট যাবো তাপ দিতেছো, দেওয়ার পরে এতটুকু এরিয়া যে পানিটুকু ছিল, এতটুকু এরিয়ার এই পানিটুকু কি হয়েছে, গরম হয়ে গেছে। হুম, গরম হয়ে যাওয়ার কারণে কি এটা হালকা হয়ে গেছে না? হালকা হয়ে যাওয়ার কারণে এই যে হালকা পানিটুকু এদিকে তখন উপরে চলে যাবে, হালকা হওয়ার কারণে উপরে যা ভারীটুকু তখন নিচে চলে আসবে, তাই না? সেম ভাবে এইটা ধরো এবার কি, আমি মুসলাম, এই যে হালকা পানি গরম হওয়া পানিটুকু এখানে চলে আসছে, ওকে, ঠিক আছে? এবার উপরে যে ঠান্ডা পানি ছিল সেটা আবার এখানে এসে ফিল হয়ে গেছে। হুম, এবার কি হবে, এই ঠান্ডা পানিতে আবার তাপ দিচ্ছ, তো এটা আবার গরম হচ্ছে, গরম হয়ে এটা আবার উপরে চলে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, তাই তো? তো এটা আবার উপরে যাচ্ছে, আবার এবার নিচে আসতেছে, মানে এই প্রক্রিয়াটা কিন্তু এভাবে কন্টিনিউ হবে, হ্যাঁ, মানে নিচে যখন ঠান্ডা আসবে এটা তাপ পাবে, তখন এটা হালকা হয়ে উপরে যাবে, গরম হয়ে, গরম হলে কিন্তু এটা হালকা হয়ে যাবে, তখন এটা উপরে চলে যাবে, আবার নিচে আসবে উপরে পানিটা, এভাবে কিন্তু এটা গরম হয়, ওকে? এর আশা করি বোঝা গেছে। আর কি দিতে পারি উদাহরণ? পচা ডিম, এটা ভালো উদাহরণ। তা যারা নর্মালি কখনো কি ট্রাই করছো তোমরা, যে পচা ডিম যখন পানিতে দেওয়া হয়, মানে ডিম পচে গেলে মানুষ টেক করে কিভাবে জানো?
গ্রামের ছেলেপেলে আই থিঙ্ক জানো, যারা গ্রামে আছে, বাট শহরে এটা জানাও জানতে পারো, জানতেও পারো নাও জানতে পারো। বলি, যখন একটা ডিম নষ্ট হয় না, ধরো এই একটা ডিম, মনে তো এটা ডিম মনে হচ্ছে না, ধরো এটা অন্য কোনো ভিন গ্রহের কোনো প্রাণীর একটা ডিম, হ্যাঁ এটা ডিম ধরে নাও। এখন এই ডিমটা যখন পচে যাবে তুমি কিভাবে বুঝবা? তখন ইজিলি দেখবা একটা গ্লাস বা একটা পাত্রে, মানে গামলা টামলা এমন কিছুর ভিতরে তুমি ডিমটা রাখবা পানিতে। ওকে, পানিতে রাখলে যদি পচা হয় তাহলে দেখবে ডিমটা ভেসে থাকতেছে। হ্যাঁ, আর যদি পচা না হয় তাহলে ডিম ডুবে যাবে। এখন কথা হচ্ছে পচা ডিম কেন ভেসে থাকে? আসতেই পারে, পরীক্ষাটা কোশ্চেন আসতে পারে যাবে, খ নাম্বার আসতে পারে পচা ডিম কেন ভেসে থাকে। তুমি অ্যান্সার কি দেবে? তখন দেখো ডিম ইউজুয়ালি খেয়ে যখন পচে যায় না, ডিমের ভিতরে যে লিকুইডটুকু থাকে, যে কুসুম প্লাস মানে তরল তরল একটা জিনিস থাকে, ওইটা তখন হালকা হয়ে যায়। হালকা হয়ে যায় বলতে কি, ওইটা তখন বায়ু মানে বাতাস হয়ে যায় ভিতরে, ঠিক আছে? এখানে তরল থাকে না, পচে গেলে ওটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে বাতাসে বাতাসে ফিল হয়ে যায়। হ্যাঁ, তোরে তরল ছিল না, এটা তখন আস্তে আস্তে বাতাস হয়ে যাবে। যখন বাতাস হচ্ছে, তরলটা কিন্তু ইউজুয়ালি এখান থেকে বের হইতে পারতেছে না, যেটা ঘনত্ব বেশি, মানে ছোট ছোট ছিদ্র থেকে। হ্যাঁ, ডিমের গায়ে যদি আমরা এখানে জুম করি না, ধরো এটা, হ্যাঁ জুম করে দেখতেছি, হ্যাঁ ডিমের গাটাকে যখন আমরা জুম করে দেখবো, এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে থাকে কিন্তু, হ্যাঁ এই ছোট ছোট ছিদ্র থাকে এখানে। তো এই যে ছিদ্রটাটুকু দিয়ে তরল কিন্তু বেরোতে পারতেছে না, যে ঘনত্ব বেশি ও কিন্তু এই ছিদ্রতে বেরোতে পারতেছে না। বাট যে যখন এটা হালকা হয়ে যাচ্ছে, বায়ু হয়ে যাচ্ছে, বাতাসটা কিন্তু এখান থেকে বের হয়ে যায় আস্তে আস্তে, তখন কি ডিমটা খোলাটা শুধু পড়ে থাকে, ভিতরে ফাঁকা হয়ে যায় পচা ডিমের ক্ষেত্রে। তখন কি হয়? তখন হচ্ছে ওই ডিমটা যেহেতু হালকা হয়ে গেছে, হালকা ডিম তো ডুববে না। ওকে, এই জন্য কিন্তু ডুবে না মেইনলি। তো এই তো মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার যে ঘনত্ব ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তো ঘনত্ব ক্ষেত্রে কি মনে রাখবা, যে এই সংজ্ঞাটা অবশ্যই একটু দরকার, এটা মুখস্থ করে ফেলবা যে কি, বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ওকে, ঘনত্ব কিন্তু বস্তু ভেদে আলাদা। ধরো এই একটা জিনিসের যে ঘনত্ব, এই জিনিসের ঘনত্ব কিন্তু আলাদা, তাই না? তো ঘনত্ব কিন্তু মানে বস্তু ভেদে আলাদা হয়, ঠিক আছে? ক্লিয়ার? সূত্রটা এই যে রো সমান সমান, এটা কি বলে ধরো, এটা বলে কি দেখে ভুল হতে পারে, এটা হচ্ছে রো, এটাকে আমরা রো পড়বো। ওকে, কিভাবে? এই যে এই মানে পিটা একটু বেঁকাই দিবা, মানে ক্লিয়ার? তো এই তো ঘনত্ব মোটামুটি ক্লিয়ার। ঘনত্বটাকে আমরা একটু যাই বা দিয়ে নোট করে নিও কিন্তু অবশ্যই। আচ্ছা, ঘনত্ব তো গেল। এবার আসবো কি আমরা তরলের ভিতরে, তরলের আমি কিন্তু অতিরিক্ত টাইম নিচ্ছি, তাই না? মানে এই ব্যাপারগুলো কিন্তু অনেকে 5 মিনিটে শেষ করে ফেলে, আমি কিন্তু একদম ডিটেলসে ভেঙে 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 বোঝাচ্ছি তোমাদের। ক্লাসটা একটু লং হইতে পারে, বাট পেইন্টিং না তোমার, ঠিক আছে? ভালো করে বুঝলেই সব শেষ। কারণ এই জিনিসগুলো কিন্তু তুমি একবারই বুঝবা, সেকেন্ড টাইম তুমি বোঝাবে না। তো প্রথমবার যেহেতু বুঝবা, একটু সময় নিয়ে বোঝো, সময় তো আছে হাতে, তাই না? একটু ডিটেলসে বোঝো। আচ্ছা, এবার গেল কি তরলের ভিতরে চাপ। আচ্ছা, এটা কেমন? তরলের ভেতরের, আচ্ছা তোমরা কি কেউ পুকুরে যারা গোসল করছো তারা জানো, ঠিক আছে? তোমরা যখন ডুব দিই, হ্যাঁ ডুব দিয়ে যখন একদম নিচে চলে যায়, তখন কিন্তু নিচে পড়ে মনে হয় না একটা টাপ দিচ্ছে কেউ, মনে হয় না একটা, মানে একটু ভারী ভারী মনে হয় নিজেকে। ধরো তুমি প্রথমে ভাসতেছো, তখন তোমার কিন্তু খুব একটা চাপ বোধ হয় না। তুমি যখন আস্তে আস্তে একদম নিচে চলে যাবা ডুব দিয়ে, তখন কি হয় জানো, নিজের কাছে একটু ভারী ভারী মনে হয়, অথবা মনে হয় কেউ একটা বাইরে থেকে একটা প্রেশার দিচ্ছে মনে হচ্ছে, মনে হয়, ঠিক আছে? এইটা কেন হয়? তরলের ভেতরে চাপটা আসলে অ্যাকচুয়ালি এমন। ধরো কি ধরো আমি একটা কিছু আঁকালাম, ধরো একটা বড় একটা বালতি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখো এটার আয়তন, এর ভিতরে তুমি একটা বস্তু রাখলে, ধরো এমন জায়গায় ধরো এরকম একটা তুমি প্লেট জাতীয় কিছু রাখলে, ক্ষেত্রফল ধরো এ, ঠিক আছে? মানে এই ক্ষেত্রফলের একটা বস্তু তুমি রাখলে, এখানে পানি আছে, ধরো টোটালটা পানি আছে, হ্যাঁ টোটালটা ধরো পানি আছে, পানিতে পূর্ণ রাখলে, এখান থেকে যে এই হাইটটুকু, হ্যাঁ মানে উপর থেকে যে এই ধরো এটা কিছু বড় একটা ড্রামের ভিতরে রাখছো, এই ড্রামের মুখ থেকে এতটুকু যে হাইট, এটাকে আমরা এইচ ধরলাম। ওকে, এখন এই ক্ষেত্রে নর্মালি চিন্তা করো, এই বস্তুর ক্ষেত্রে না একটা কি প্রেশার হয় সবসময়, এই উপর থেকে একটা প্রেশার আসে, নিচে থেকে প্রেশার আসে, মানে চারিদিক থেকে একটা কি বল প্রয়োগ হয়। এর জন্য তোমরা জানবে, যারা আমরা সমুদ্রে ডুব দেই না, সমুদ্রের ডুবুর এটা কিন্তু একদম সমুদ্রের একদম ভিতরে যাইতে পারে না। কেন যায় না? কেন? ওরা যখন আস্তে আস্তে ডুব দেয় না, ওর উপরে কি একটা হিউজ পরিমাণ পানি থাকে না, এই পানিটা কিন্তু তার ভিতরে একটা প্রেশার দেবে, একটা ওজন, একটা বল দেয়। ধরো তুমি ডুবতেছো, হ্যাঁ ধরো একটা সমুদ্রে ধরে নাও একটা ডুবুরি এই পর্যন্ত আসছে,
তো তার কিন্তু মোটামুটি খুব একটা প্রেশার আসবে না, বাট সে তখন এরকম জায়গায় চলে আসবে। তারপরে দেখো এই হিউজ একটা পরিমাণ কি তার পানি আছে না, আছে না, এই পানিটা কিন্তু তার ভিতরে একটা বল দিচ্ছে, যার কারণে কিন্তু এটা মানে খুবই একটা প্রেশার অনুভব করে। এই জন্য কি সমুদ্র যেহেতু অনেক গভীর, তুমি যারা সমুদ্রের ভিতরে তুমি যদি যাও একদম তলায় চলে যাও, তুমি কিন্তু বাঁচতে পারবে না। এতটা প্রেশার আসবে তোমার কাছে, মনে হবে কি হাড়টা ভেঙে ভিতরে ঢুকে যাবে, এমন হবে যে হাড়টার পুরো পুরো ভিতরে ঢুকে যাবে, আর হাড় ভেঙে যাবে তোমার বলের পানির চাপের কারণে। হুম। যারা পুকুর টুকুরে স্নান করি বা গোসল করি তারা কিন্তু জানো যে একটু নিচে গেলে একটা বল হয়। সমুদ্রে চিন্তা করো সমুদ্র কত গভীর, তো সমুদ্রের ভিতরে তুমি যদি একদম তলায় চলে যাও খেয়াল কত তোমার মোটামুটি তুমি শেষ। ওকে, আচ্ছা, তোর ভিতরে চাপটা কিভাবে বের করতে হবে, ধরো একটা বস্তুর উপর কতটুকু চাপ আসছে সেটা তো আমরা জানি না, সেটা আমরা বের করতে পারি কেমনে? ধরো চাপটা বের করার ক্ষেত্রে সূত্রটা কি? আচ্ছা, এই ক্ষেত্রফলের যে বলটা কতটুকু বল দেওয়া আছে বলো তো, এর উপর যতটুকু পানি আছে, ঠিক আছে, এতটুকু পানি চিন্তা করো নর্মালি। হুম, এই যে এতটুকু এর একটা পানি আছে না, এই এতটুকু পানির এই যে এতটুকু লাল কালি দেওয়া মার্কটুকুর এই সম্পূর্ণ পানির একটা কি ওজন আছে না, সম্পূর্ণ পানির একটা কি এম আছে, এবং কি এটা কি জি, জি বলে পৃথিবী নিতে আছে, অর্থাৎ ওজনের ক্ষেত্রে আমরা যেটা জানে আইছি যে এতটুকু পানির ওজন কত, এম জি না, বোঝা যাচ্ছে না তাই না, আমি একটু লাল কালি দিয়ে লিখি। এই যে এতটুকু পানি এর ওজন কত হবে, এম জি হবে না, তাই না? তাহলে কি এই যে এই ক্ষেত্রফলের উপর যে বলটা আসতেছে, যতটুকু বল দেওয়া আসছে এই এতটুকু পানি দিচ্ছে না, বা এই পানির ওজনটুকু কি এর উপর সেই বলটা দিচ্ছে না, আমরা কতটুকু হবে ধরো, তাহলে এই ক্ষেত্রফলের উপর তো প্রযুক্ত বল, ভালো করে বোঝো, এই ক্ষেত্রফল এতটুকু একটা বস্তু, ঠিক আছে, এর উপর প্রযুক্ত বলটাকে আমরা এ ধরতে পারি। আচ্ছা, তাহলে এর যা এর উপর যতটুকু বল প্রযুক্ত হচ্ছে ততটুকুই কি এমজি না, এই বস্তুর ভর, মানে এতটুকু পানির ভর। তো এফ সমান সমান আমরা কি এমজি লিখতে পারতেছি, তাই তো, যে হ্যাঁ এই বলটুকুই এর উপর পড়তেছে, বোঝা গেছে তো। আচ্ছা, এফ সমান সমান যখন আমরা এমজি লিখলাম, এবার আগের ক্ষেত্রে আমরা ঘনত্বের ক্ষেত্রে সূত্র পেয়েছিলাম না, রো সমান সমান এম বাই ভি, ঘনত্বের ক্ষেত্রে এখান থেকে আমরা এম সমান সমান কি লিখতে পারি বলতো, রো ভি বা ভিরও লিখতে পারি না, এম সমান সমান রো ভি লেখা যাচ্ছে, যাচ্ছে কিন্তু, তাই তো। আবার সেম ভাবে ভি, ভিটা তাহলে কি বোঝায়, ভি দ্বারা কিন্তু আয়তন বোঝাচ্ছে, তো আয়তন সমান সমান আমরা ক্ষেত্রে লিখতে পারি কি ক্ষেত্রফল গুণ উচ্চতা, যায় না, ধরো এই যে এইচ, তাই তো, এত দরকার নেই, চিন্তা করো নর্মালি আয়তন সমান সমান কি লিখতে পারো, ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটাই তো আয়তন। তো ভি সমান সমান এ ইন্টু এইচ লিখতে পারি আমরা। এখন দেখো এই এফটা এফ থাকলো, এফ সমান সমান এম এর জায়গায় কি লিখতে পারি, এম সমান সমান ভি রো বা রো ভি, এম সমান সমান আমরা লিখলাম রো ইন্টু ভি ইন্টু জি, ক্লিয়ার। আচ্ছা, আবার সেম ভাবে এফ সমান সমান এই যে ভিটাকে ভেঙে এ এইচ লিখতে পারি না, আচ্ছা তো এ এইচ আমরা লিখলাম, মশাগত থেকে আসলো, আচ্ছা এ এইচ লিখলাম, সামনে ছিল রো, এই সেই রো ইন্টু জি, তো এই এফ সমান সমান আমরা কি এ এইচ রো লিখতে পারি, ঠিক আছে, অর্থাৎ এই বস্তুর উপর যতটুকু বল প্রযুক্ত হচ্ছে উপর থেকে এই বস্তুর উপর, সেটা আছে কি এফ সমান এ এইচ রো জি, এই সূত্র এই মানগুলো তুমি বসাইলে ঠিক কতটুকু বল হচ্ছে উপর থেকে এটা আমরা বের করতে পারবো, তাই তো। আমরা বের করবো চাপ বের করবো না আমরা, যে তরলের ভেতরে চাপছে এই বস্তুর উপর কতটুকু চাপ দিচ্ছে। আচ্ছা ফাইন, এখন তাপের সূত্র কি ছিল বলো তো, মনে করো যখন তাপ সূত্র আছে তোমার চাপ সমান সমান কি ছিল, পি সমান সমান এফ বাই, দেখুন তাপের সূত্র তাই না, এফ সমান সমান কি পাইছি এ এইচ রো জি, আচ্ছা এফ এর জায়গায় আমরা এই মানটা জাস্ট লিখে দিলাম এ এইচ রো জি, বুঝা গেছে, এ এইচ রো জি এই যে মানটা ডিভাইডেড বাই এ, এই এ আর এ এ কাটা, অর্থাৎ পি সমান সমান কি থাকতেছে এইচ রো জি, এইচ রো জি, অর্থাৎ উচ্চতা গুণ ঘনত্ব গুণ এই যে মহাকর্ষীয় ত্বরণ, ক্লিয়ার। তো তরলের ভেতরে যে চাপটা সেটা কিন্তু এই যে পি সমান সমান এইচ রো জি, বোঝা গেছে। অর্থাৎ তুমি যদি এইখানে চাপ বের করতে যাও তোমার এই উচ্চতা জানা লাগবে, এটা যদি পানি হয় পানির ঘনত্ব আমরা তো জানি 1000 কেজি/মিটার কিউব, এইচ পাতি এবং জি তো আমরা জানি 9.8, ওকে, জাস্ট আমরা যদি এই উচ্চতা জানি তাহলে কিন্তু আমরা মান বের করতে পারবো যে কতটুকু চাপ, বোঝা গেছে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবে সিকিউতে বহুত আসবে, নোট করে রাখো পি সমান সমান এইচ রো জি, বোঝা গেছে।
আচ্ছা, তরলের ভিতর চাপ আমাদের মোটামুটি শেষ। এবার কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম থাকে তোমরা কি করবে জানো, ওইখানটা আবার একটু দেখবা, ঠিক আছে? তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এটা শেষ। আমাদের লাস্ট যে টপিকটা এটা হচ্ছে প্লবতা। খুবই ইম্পর্টেন্ট, মানে সিকিউর জন্য এই প্লবতাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আমি কিন্তু একটু নর্মালি কথা বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? মানে একদম খুবই যে শিক্ষিতভাবে, মানে বুঝতেছো যে বইয়ের ভাষায় এত ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করতেছি না। কারণ ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে হয় কি জানো, মানে মনের থেকে কথাগুলো বোঝানো যায় না। বাট আমি যদি তোমাকে বোঝাচ্ছি, তুমি যদি আমার মানে অঞ্চলের ভাষা বা আমাদের যে এলাকার যে ভাষা, আমি যদি এইভাবে কথা বলি তোমার সাথে, আমি তোমাকে খুব সুন্দরভাবে বোঝাইতে পারবো, তাই না? বই বা তাই কথা বলতে গেলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। তো মাইন্ড করো না, তোমাদের দরকার বোঝা, তুমি যেভাবে বলি তোমরা বুঝলে হচ্ছে, ঠিক আছে? ওকে, তো এবার আমরা যাবো কিসে? প্লবতা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং তোমরা অবশ্যই একটু দম নাও। ওকে, 100% মনোযোগ দিয়ে এটা শিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, প্লবতা শেখার জন্য আমাদের একটা চিত্র, এখানে সুন্দর মতো একটা চিত্র আঁকবো আমরা। উম, উম, উম। এটা কি? ধরো এই একটা অ্যাকোরিয়াম, ধরে নাও অ্যাকোরিয়ামটাকে পানিতে পূর্ণ আছে করবো। এই অ্যাকোরিয়ামের ভিতরে তুমি একটা কি রাখছো, রাখছো কিছু একটা, ধরো এরকম একটা বস্তু রাখছো তুমি, হ্যাঁ রাখিছো। এর আগে একটা জিনিস দেখা শেখা হচ্ছে প্লবতা কাকে বলে। হলো, প্লবতা অ্যাকচুয়ালি কি জানো, যে কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণ বা আংশিক রূপে ডোবালে পানি কর্তৃক একটা বল প্রয়োগ করা হয়, সেটাকেই প্লবতা বলে। বইতে সূত্রটা সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিও, জাস্ট নর্মালি বোঝায়। ধরো কি, ধরো একটা গ্লাস, গ্লাসে তুমি একটা জাস্ট কি রাখছো, এখানে কিছু একটা রাখছো। তুমি যখন এটা জিনিস রাখছো, পানিটা কি এখানে একটা বল দিচ্ছে না, চাপ দিচ্ছে না, না ভিতরে আসা যাবে না, তুমি ওঠো। এই যে এই বান্দা যেহেতু একটা কি, এর একটা ওজন আছে না, এমজি। এমজি বলটা সে নিচের দিকে দিচ্ছে, এমজি বলটা যখন সে পানিতে দিচ্ছে, আমরা নিউটনের সূত্র থেকে জানি না যে সকল বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যেহেতু একটা দিকে বল দিচ্ছে, তো এই পানি বান্ধা একটা উল্টো বল দেবে না, ওকে? পানি কিন্তু একটা এদিকে একটা উল্টো বল দেবে, তাই না? এই উল্টো যে বলটা, এটাকে আমরা প্লাবতা বলি, ঠিক আছে? বুঝা গেছে? এই যে প্লাবতার কারণে কিন্তু আমরা ভেসে থাকি। ভেসে থাকি কিভাবে, দেখো আমরা যখন সাঁতার কাটি, হ্যাঁ সাঁতার না, ধরো একটা শোলা, ধরো এই একটা শোলা আছে, এই শোলা জিনিসটা কি পানিতে ডুববে না তো, তাই না? এটা ভেসে থাকে না পানিতে, শোলাটা। এই শোলাটা যখন ভেসে থাকে, কেন ভেসে থাকে? এটা তো একটা হালকা, হুম, আমরা কিন্তু এটাই ইউজুয়ালি জানি যে শোলা হালকা ফেলে ভেসে থাকে, তাই না? এটা অ্যাকচুয়ালি না, শোলা যতটুকু ওজন, ঠিক আছে? এই বান্দা একটা নির্দিষ্ট কি আয়তন আছে না, একটা আয়তন আছে, কিন্তু সে কিন্তু এই যে ভি আয়তন আছে, এই কিন্তু এই ভি আয়তন দিয়েই পানির ক্ষেত্রে কি, তারা একটা পানিতে শোলাটা আছে, এটাকে বল দিচ্ছে, এবং এই পানির উল্টো তাকে একটা বল দিচ্ছে। অর্থাৎ কি, এই প্লবতা বলটা একটা পানিকে এখানে কি দিচ্ছে, তাকে এটা উল্টো একটা পানি বল দিচ্ছে। এই বলটা যেহেতু বেশি সোলার ওজনের থেকে, এই জন্য কিন্তু সোলার ভেসে থাকে। সোলার যে ওজন তার থেকে এই বলটা বেশি, যাতে নাকি ভেসে থাকতেছে। তুমি চিন্তা করো, এই একটা জিনিস, এটা কি আমার হাতের উপর একটা বল দিচ্ছে না, মানে হাত তাকে উল্টো একটা বল দিচ্ছে, তাই না? এই হাতের বলটা বেশি বলে কিনে এটা কিন্তু এত উপরে উঠতেছে, তাই না? এটা এখানে ছিল, হাতে একটা বল দিচ্ছে বলে এটা উপরে উঠতেছে, তাই না? প্লবতাটাও ঠিক কেমন, যে প্লবতা কি নিম্ন থেকে ঊর্ধ্বমুখী একটা, ঊর্ধ্বমুখী মানে কি, এই যে উপরের দিকে একটা বল দিচ্ছে, এটাকে একটা কি প্লবতা বলে। বোঝা গেছে? আচ্ছা, আরো একটু ভালোভাবে বুঝবো আমরা, একটু মুছে ফেলি। তো প্লবতা অ্যাকচুয়ালি কি, আমরা তো বুঝতে পারছি, তাই না? এখানে প্লবতা কিভাবে বের করতে হয় সেটা একটা সূত্র শেখা দরকার। দেখো এখন এইখানে সম্পূর্ণটা মনে করো পানিতে ভর্তি, হ্যাঁ সম্পূর্ণটাই, এই যে সম্পূর্ণ ব্যাপারটাই পানিতে ভর্তি, সম্পূর্ণ, যে এটা কি তুমি কুয়া বলতে পারো, কুয়ায় চিন্তা করো, পানিতে ভর্তি। এখন এর উপরে একটা পানি আছে না, এই যে এই আয়তনের উপরে এতটুকু একটা পানি আছে না, এই পানিটা কি একে নিম্নমুখে একটা বল দিচ্ছে না, চাপ দিচ্ছে না? মানে এই বস্তুটার উপরে পানি একটা নিম্নমুখে চাপ দিচ্ছে, এর নিচে যে পানিটুকু আছে এই বন্ধু কিন্তু একটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে, তাই না? দিচ্ছে তো। এই যে ঊর্ধ্বমুখী চাপ, এটা কিন্তু আমরা প্লবতা বলতেছি। হুম, তার আগে ধরো এই উচ্চতা ঠিক কত উচ্চতা এটা সেটা তো আমরা জানি না, জানি না তো, তাই না? আমরা ধরি এই যে এই বস্তুটার হাইট হচ্ছে এই, আমরা ধরে নিই, ধরবো না, আমরা বের করবো। ধরো এইখান থেকে এতটুকু থেকে এতটুকু যে উচ্চতা, মানে কি
কুয়ার মুখ, এটা কিন্তু কুয়ার মুখ থেকে বস্তুর তলা পর্যন্ত, মানে বোঝা যাচ্ছে যে বস্তুর তলা পর্যন্ত উচ্চতাকে আমি ধরলাম h2। তো এই বস্তুর মাথা থেকে ধরো এখানে একটা কি উচ্চতা আছে, তো এইটাকে আমরা চিন্তা করলাম হচ্ছে h1। ঠিক আছে, তাহলে বুঝতেছি এতটুকু হচ্ছে এই যে এতটুকু উচ্চতা, এটা হচ্ছে h1, টোটালটা হচ্ছে h2। তাহলে এতটুকু কত, এতটুকু উচ্চতা হবে কত, এই যে h2 মাইনাস h1 না, মানে সম্পূর্ণ থেকে যদি এতটুকু বাদ দাও তাহলে আমরা এতটুকু পাবো। ক্লিয়ার? তো এটাকে আমরা h1 বলতে পারি, এই সম্পূর্ণটাকে আমরা কি h লিখতে পারি, এটা এই পাশে লিখি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই সম্পূর্ণ থেকে এতটুকু বাদ দিলে আমরা এতটুকু পাচ্ছি। ঠিক আছে, বা এটা বস্তুর উচ্চতা পাচ্ছি, এটা থাকবো, এটা না লেখা। বুঝা গেছে? এখন দেখো এই বস্তুর তলে পানি কর্তৃক প্রযুক্ত বল কত বলো তো? এই তলায় পানি কর্তৃক প্রযুক্ত বল কত? আমরা এটাকে শিখে আসছি না, দেব সমান সমান এ এইচ রোজি, এটা কিন্তু একটু আগে শিখে আসছি। ঠিক আছে, যে পানিটা কতটুকু বল দিচ্ছে এর আগে শিখে আসলাম না, তো এফ সমান সমান এ এইচ রোজি। ওকে, এখন আমরা চিন্তা করবো কোনটা, এই যে এতটুকু, যে এইখানে এই বস্তুর তলায়, এটা কিন্তু বস্তুর তলায় কতটুকু বল প্রয়োগ করছে, এন তলার ক্ষেত্রে উচ্চতা কত, h2 না? তোমরা h এর জায়গায় কি লিখবো, h2। এর একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে এ, তাই তো? এই ক্ষেত্রফলটা কিন্তু সেম, এখানেও যতটুকু ক্ষেত্রফল এখানেও ততটুকু ক্ষেত্রফল, তো এ কিন্তু একটাই। বোঝা গেছে? ভালো করে বোঝো। আচ্ছা, এফ সমান কিন্তু আমরা এটা পাচ্ছি এই তলার জন্য, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখি। এবার আমরা কি চিন্তা করবো, এই যে উপরে পানি ঠিক কতটুকু বল দিচ্ছে, উপরের থেকে জানো কত, এইচটা এতটুকু এইচ না, যে এইখান থেকে এই যে মুখ পর্যন্ত, মাথা পর্যন্ত ধরো তো h1 না। আচ্ছা, তাহলে এটাকে আমরা f1 লিখি, এটাকে আমরা f2 লিখি। f2 সমান সমান কি, a, হাইট কত h1, তো হাইট লিখবো আমরা h1 এবং কি রো ইন্টু জি, বল পেলাম। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি বুঝলাম কি, হ্যাঁ বস্তুর তলায় এতটুকু বল প্রয়োগ করছে এবং বস্তুর মাথায় বা উপরে এতটুকু বল দিচ্ছে, এটা কি বলটা কে দিচ্ছে, বলটা দিচ্ছে কিন্তু পানি, তাই না? পানি বা যে তরল পানি থাকতে পারে, এখানে গ্লিসারিন থাকতে পারে, কেরোসিন থাকতে পারে, যাই থাকুক, বাট এই বল দিচ্ছে তারা এর মাথায় এবং এর শেষে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা তাহলে দেখো টোটাল কতটুকু বল হয় বলো তো, এর মাথায় একটা বল দিচ্ছে, শেষে এতটুকু বল দিচ্ছে, তাই না? মোট কতটুকু বল দিচ্ছে, আমরা মোট বলটা বের করবো না, মোট বল আমরা এফ ধরি, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, f2 মাইনাস f1, যেহেতু এটার হাইট বেশি, তাই না? তাহলে কথা এটা যেহেতু হাইট বেশি, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাই না? বুঝো, এটা ধরো এর হাইট ধরো 5 এবং এর হাইট ধরো 2, 5 দিয়ে গুণ করলে জিনিসটা বেশি হবে না? তাহলে এটা f2, না সরি ভুল পেয়েছি, আচ্ছা আমি একটু ভুল ধরছি, জানেন এখানে যেহেতু আমরা 2, এটাকে আমরা f2 ধরি, এটাকে যেহেতু 1, এখানে যেহেতু 1, তাহলে এটাকে আমরা f1 ধরি। অতএব যেহেতু এইখানে এইচ এর মান বেশি, অতএব এখানে বলের মানও এফ এর মানও বেশি হবে, এখানে যেহেতু এইচ এর মান কম, অতএব কি এখানে এফ এর মানও কম হবে, তাই তো? f2 মাইনাস f1। ওকে, আচ্ছা f2 এর মানটা আমরা বসাই, এ এইচ টু ইন্টু রোজি, এই মানটা বসালাম, মাইনাস f1 এর মানটা বসাই, এ এইচ ওয়ান ইন্টু রোজি। সেখান থেকে কমন নিয়ে যায়, দেখো এই এ এ সেম, এই রো সেম, জি সেম, তাই তো? এটাকে আমরা কমন নিয়ে নিলাম, এ এইচ, না সরি এইচ না, তো এ রো ইন্টু জি কমন নিয়েছে, থাকতেছে কি h2 না, h2 থাকতেছে মাইনাস h1। বোঝা গেছে কি করলাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ রো ইন্টু জি, দেখো তো h2 মাইনাস h1 সমান কি লিখতেছিলাম আমরা, h না, তো h2 মাইনাস h1 এর জায়গায় h লিখে দিলাম। ওকে, তাহলে কি এই যে আমরা মোট বলটা পাচ্ছি না, যে এ এইচ রো জি, তাই না? তুমি যদি প্লবতা বলে, প্লবতা কিন্তু একটা বল, ঠিক আছে? প্লবতা কিন্তু এফ দিয়ে প্রকাশ করা হয়, প্লবতা কিন্তু বল, এখন চাপ না, যে না এই যে তলে এতটুকু চাপ দিচ্ছে, প্লবতাটা কিন্তু আমরা এফ দিয়ে প্রকাশ করি, বল একটা। ঠিক আছে, প্রত্যেকটা বলকে কিন্তু এফ দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো নর্মালি এই স্টোর যদি পেলাম, তুমি তাহলে এখানেও রাখতে পারো, তাই না? তখন তুমি একটা কাজ করতে পারো, এখানে কি জানো, এফ সমান সমান এই এ এবং এইচ কি লিখছিলাম মনে আছে, ভি সমান সমান এ এইচ লিখছিলাম, তো এই এ এইচ কেন ভি লিখতে পারি, এবার সাথে রাখলাম কি রোজি। ক্লিয়ার? এটাকেই মেনলি কিন্তু প্লবতা বলে। এখানটা কি দেখা যাচ্ছে বলো তো, দেখি তো, হ্যাঁ যাচ্ছে।
তো এটাকে কিন্তু এই যে প্লবতা বা এফ সমান সমান ভি রো জি, মুখস্থ দুইটাই করো, মুখস্থ কিন্তু এটা করলে হয়ে যায়, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি চাইলে এটা কেন কি এখান থেকে এটা আনতে পারবা, জানতে পারবা এই যে ভির মান তো তুমি জানো, তো ভির জায়গায় তুমি এ এইচ বসাই দিবা। And কখন বসাবো প্রশ্ন আসতে পারে, ভাই আমরা কখন ভি বসাবো কখন এ এইচ বসাবো। এবার তোমার কোশ্চেন ধরো কি আয়তনের মান দেওয়া নাই, ধরো এই আয়তনের মানটা টোটালি দেওয়াই নাই, তার মধ্যে কি দেয় তোমার ক্ষেত্রফল এর মান দেওয়া আছে, হ্যাঁ, প্লাস একটা এইচ এরও মান দেওয়া আছে। তো তখন এ এবং এইচ এর মান থাকবে, তখন তুমি এ এইচ রোজে এই সূত্র বসাবা, তখন তোমার ডিরেক্ট ভির মান দেওয়া থাকবে, তখন ভি রোজে বসাবা। বুঝা গেছে? তো এটাই ছিল মেইনলি আমাদের প্লবতা। কঠিন কি কিছু হয়েছে বলো তো? কঠিন কিছু করছি? নর্মালি ভাবো একটা বস্তু তুমি পানিতে ভিজায় রাখছো, সুন্দর, এখন এই বস্তুর ক্ষেত্রে কি নিচে থেকে একটা বল দিচ্ছে, উপর থেকে একটা বল দিচ্ছে, তাই না? এখন আমাদের কি নিট ফোর্স থাকবে, হ্যাঁ, যে দুটা বল মিলে প্লাস মাইনাস হয়ে কতটুকু বল আমাদের নিট থাকতেছে, তাই না? তো দেখো প্রথমটা আমরা এফ ধরেছি যে এই যে এই তলায় উপরে পানি থেকে তলায় ঠিক কতটুকু বল দিচ্ছে, এফ টু সমান সমান এ এইচ টু রোজি, এখানে এটুকু এইচ টু ছিল এবং এটুকু এইচ ওয়ান ধরে নিচ্ছি আমরা, তাই তো? তো এই দুইটা বল আমরা বের করছি যে হ্যাঁ এর তলায় আমরা এফ টু বল দিচ্ছে এবং এর উপরে দিচ্ছে এফ ওয়ান বল। একটু লিখে দিই, দেখো এই যে তলায় তলায় দিচ্ছে কি এফ টু বল, সুন্দর হলো না, তলায় দিতেছে এফ টু বল এবং এই যে উপরে এইখানে দিতেছে এফ ওয়ান বল, আর আমাদের লাগবে কি এফ নিট বল। তো এটা যদি আমরা যোগ বিয়োগ করি তখন আমরা এফটা কত মানে অ্যাকচুয়াল এফ বা অ্যাকচুয়াল বল কত সেটা পাবো। তো এই যে এফ টু মাইনাস এফ ওয়ান করলে অ্যাকচুয়াল বল আমরা পাচ্ছি এফ সমান এ এইচ রোজি, এ এবং এইচকে আমরা ভি রোজে লিখতে পারি, এটাই প্লবতা। ঠিক আছে, এখন প্লবতা কাকে বলি আবার একটু বলি, যে কোনো বস্তুর উপর পানি কর্তৃক ঊর্ধ্বমুখী যে বল সেটাকে প্লবতা বলে। তুমি একটা বস্তুকে ডুবাচ্ছ, ডুবানোর পরে পানি থেকে নিচে থেকে একটা বল দিচ্ছে, যে না তুমি উপরে যাও, নিচে আসে না, এটাকে কিন্তু প্লাবতা বল বলে। ঠিক আছে, ওই বলটাকে প্লাবতা বল বলে। বুঝা গেছে? তো এই প্রমাণটা অবশ্যই তুলে নিবা, কিভাবে হয় পুরো ব্যাপারটা একটু তুলে নিও। আর আমাদের টপিকগুলো তো মোটামুটি শেষ আজকে, তাই না? নেক্সট ক্লাসে আমরা আর্কিমিডিসের যে সূত্র আছে বা যা যা আছে এটা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, এবং ম্যাথামেটিক টার্মটা আজকে আমরা দেখতেছি না, পরে আমরা মানে আগে কি আমরা মানে বিষয়ভিত্তিক আলোচনাটা করি, ঠিক আছে, মানে বেসিকটা শিখি আগে। ওকে, থিওরিটা আগে পড়ি, তাহলে আমরা ম্যাথ করবো। তখন দেখবা তোমার যদি থিওরি ক্লিয়ার থাকে, বিলিভ মি, তোমার যদি এই যে প্লবতা কীভাবে আসিছে, কীভাবে প্লবতা বের করতে হয়, এই সম্পূর্ণ প্রসেসটা যদি তোমার জানা থাকে, তুমি ম্যাথে আটকাবা না। আর তোমাকে এসে যদি ধুমধাম করে আমি এই বেসিক না শেখাই, জাস্ট 10-15টা ম্যাথ করাই দিলাম, এখানে খুব সুন্দরভাবে ম্যাথ করাই দিলাম কয়টা, আমার কিন্তু বেসিক যদি এই ম্যাথটা একটু ঘুরাই দিই না, তোমাকে ধরো আমি 1 লাখ ম্যাথ শিখাইছি, তো ওই ম্যাথটা যদি হালকা করে ঘুরাই দেয় তুমি কিন্তু ধরা, তাহলে তোমার বেসিক ক্লিয়ার না। আমি যে তোমাকে বেসিকটুকু ক্লিয়ার করে দিয়েছি, তোমাকে ম্যাথ যতটুকুই পেঁচাক না কেন, তুমি জাস্ট মানগুলো লিখে নেবে যে তোমার মান কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, তাহলে তুমি কিন্তু ইজিলি পারবা। ওকে, তো আজকে ক্লাসটা এখানে শেষ হোক, টাটা।